গল্পের নাম প্রেম পায়রা। লেখনীতে অজান্তা ওই ছদ্মনাম পর্ব 20। বিছানার দিকে তাকানোর আগে নিশানের চোখ আটকে গেল ড্রেসিং টেবিলের সামনে বসে থাকা মেয়েটির উপর। তুলি মাথা নিচু করে চেয়ারে বসে আছে। তার লম্বা শাড়ির আঁচল প্রায় পুরোটাই ফ্লোরে অবহেলায় পড়ে আছে। মাথার খোলা চুলগুলো পিঠময় জুড়ে সানন্দের ঢেউ তুলে যাচ্ছে। তুলি ডান হাত দিয়ে চোখের সামনে আসা অবাধ্য চুলগুলো কানে খুঁজল। লজ্জা মিশ্রিত চোখে এক নজর নিশানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করল। নিশান ধীর পায়ে তুলির দিকে এগিয়ে গেল। তার ঘোর লাগা দৃষ্টি তুলিতে নিবদ্ধ। তুলির কাছে গিয়ে সে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। অপলকভাবে তুলির দিকে চেয়ে রইল। বিয়ের এতগুলো মাস পর আজ প্রথম সে তুলিকে সাজরত অবস্থায় দেখল। তুলির চোখে কাজল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, মুখের ত্বক অতিরিক্ত মসৃণ। পরনের সবুজ শাড়ি উজ্জ্বল শ্যামলা ত্বকে ফুটে উঠেছে। কি সুন্দর লাগছে তাকে। নিশানের চকিত মনে পড়ল সেই রাতের কথা, যে রাতে জ্বরের ঘোরে সে সর্বপ্রথম তুলির কাছে গিয়েছিল। খুব কাছে, এতটা কাছে যে চাইলে কেউ আর আলাদা হতে পারবে না। অস্তিত্বের সাথে মিশে গিয়েছিল দুজন দুজনা। তারপরে বেশ কিছুদিন নিশান লজ্জায় তুলির সামনে আসতে পারেনি। গভীর রাতে বাড়ি ফিরত তুলিকে কৈফিয়ত দেওয়ার ভয়ে তটস্থ থাকতো সবসময়। অথচ মেয়েটা পূর্বের মতোই নির্বিকার থাকতো। আস্তে আস্তে নিশানও মেয়েটার মায়ায় জড়িয়ে গেল। মেয়েটার নিষ্প্রিয় ভাব তার মধ্যে ভালো লাগার সৃষ্টি করলো নব্য ভালোবাসার। সত্যি মেয়েটার মধ্যে অদ্ভুত কোনো ক্ষমতা আছে। নয়তো নিশান যখন নিজের ভেঙে চুরে যাওয়া হৃদয়ে রক্তক্ষরণ দেখে বুঝে গেছিল তার এই জীবনে নতুন করে আর কারো প্রেমে পড়া সম্ভব নয়। ঠিক তখনই মেয়েটা অদ্ভুত ক্ষমতা দিয়ে তাকে প্রেমে পড়তে বাধ্য করলো। এখন এই ফুটফুটে মেয়েটা তার সমস্ত ধ্যান জ্ঞান হয়ে গেছে। অফিসের সময়টুকু সে ছটফট করে, কখন বাড়ি ফিরবে। তুলির অপেক্ষারত মুখটা দেখে বুকের ঢেউ থামাবে। কি দেখছেন? তুলির কম্পিত কণ্ঠে নিশানের ঘোর কাটে। সে তুলির ডান হাতটা উঁচু করে নিজের গাল স্পর্শ করে মোহাচ্ছন্ন কণ্ঠে বলে ওঠে, এত শ্বাস কি উপলক্ষে? তুলির লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সে কি করে নিশানকে সুখবরটা দেবে? কি করে বলবে সে মা হতে চলেছে? কিভাবে বলবে? সে চট করে নিশানের থেকে হাতটা ছাড়িয়ে দু হাতে মুখ ঢেকে ফেলে। নিশান মুচকি হাসে। সামান্য উঁচু হয়ে তুলির মুখে ঢেকে রাখা হাতের উপর চুমু খায়। তুলি শটান দাঁড়িয়ে একটু পিছিয়ে গেল। তুলির দিকে চেয়ে নিশান নিজেও উঠে দাঁড়ায়, শার্টের হাতা গুটিয়ে দেয়, মাথার চুলগুলোতে পরম যত্নে একবার আঙ্গুল চালায়। তারপরে এগিয়ে গিয়ে তুলির খুব কাছে দাঁড়ায়। তুলি তার দিকে না তাকিয়েই নিশানকে জড়িয়ে ধরে। নিশান খুব যত্ন করে তাকে বুকে আগলে নেয়। কেটে যায় কিছু মুহূর্ত, কিন্তু দুজন নড়চড় করে না। হঠাৎ করে তুলি নিজেকে ছাড়িয়ে নেয়, এক হাতে নাক চেপে ধরে। নিশানের থেকে কিছুটা দূরে সরিয়ে বড় করে শ্বাস নেয়। ফুসফুস ভরে শ্বাস নেয়, তবে স্বস্তি পেল যেন। নিশান তুলির অস্থিরতা দেখে ঘাবড়ানো কণ্ঠে বলল, তুলি কি হয়েছে? এমন করছো কেন? নিশান আবার তুলির দিকে এগিয়ে যেতে তুলি ডান হাত সামনে বাড়িয়ে বাধা দিল। অনুরোধের স্বরে বলল, প্লিজ কাছে আসবেন না, আপনার গা দিয়ে গন্ধ। এতক্ষণ নাক চেপেছিলাম, আমি সহ্য করতে পারি না। নিশানের চোখে মুখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট হলো। তুলির দিকে মায়াময় দৃষ্টি নিক্ষেপ করে চাহনি গভীর থেকে গভীরতর করলো। বেশ কিছুদিন হলো তুলি তাকে সহ্য করতে পারছে না। হুট করে কাছে তো হুট করে দূরে ঠেলে দেয়। কেমন যেন আচরণ করছে সে। নিশান কণ্ঠে অসহায়ত্ব ফুটিয়ে বলল, তুলি এমন করছো কেন? আমার কষ্ট হয়তো। তুলি নিজেকে ধাতস্থ করলো। পর মুহূর্তে চোখ বন্ধ রেখে নরম সুরে বলল, আমাদের পরিবারের নতুন সদস্য আছে নিশান মাহমুদ। আপনি বাবা হতে চলে এসেছেন। এই যে আপনার গায়ের পচা বট পাতার গন্ধ, এসব আমার রাজকুমার আসার পূর্বে লক্ষণ। রুমে পিনপত নীরবতা। মিনিট কয়েক কেটে গেল। নিশানের কোনো প্রত্যুত্তর না পেয়ে তুলির মনে অভিমানের পাহাড় জমল। এতগুলো দিন কল্পনায় কত কিছু সাজালো। সে তার প্রথম প্রেগনেন্সির খবর নিশানকে দিলে সে কতটা খুশি হয়, কীভাবে রিয়েক্ট করে তা এতদিন কল্পনায় সাজাতো।
অথচ নিশান এত বড় সংবাদ জেনে এতটা নির্লিপ্ত, কোনো কথা বলছে না। প্রচণ্ড মন খারাপ করে তুলি চোখ খুলল। অভিমানের দৃষ্টিতে নিশানের দিকে তাকাতে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। নিশান হাঁটু মুড়ে ফ্লোরে বসে পড়েছে। তার চোখ দুটো ভয়ানক লাল, সেই লাল চোখের উপর ভাসছে জল। তুলি এক ছুটে নিশানের কাছে গেল, হাঁটু মুড়ে বসে নিশানের হাত চেপে ধরল। ভয়ার্ত কণ্ঠে বলল, নিশান, আপনি খুশি হননি? আপনার এই সন্তান চাই না? নিশান ছলছল চোখে মেলে তুলির দিকে তাকালো। আচমকা তুলিকে নিজের বুকে চেপে ধরল। চোখ বন্ধ করতে চোখের পাতা বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে গালে পড়ল তার। সে বাবা হবে, নরম তুলতুলে একটা বাচ্চা তার দিকে তাকিয়ে হাসবে, ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে আঙ্গুল আঁকড়ে ধরতে চাইবে। তার আদো আদো বুলি ফোঁটা মুখে সে প্রথম বাবা ডাক শুনবে। কি যে অচেনা সুখের অনুভূতি! নিশানের খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। তাকে এত খুশি উপহার দেওয়া মেয়েটার জন্য নিজেকে বিলীন করে দিতে মন চাইছে। সে দু হাতে আরো চেপে ধরল তুলিকে। তুলি নিশানের বুক থেকে ভেঙ্গে ভেঙ্গে বলল, আপনি খুশি হয়েছেন তো? নিশানের হাত ঢিলে হয়ে এলো। তুলির মুখটা দু হাতের মুঠোয় নিয়ে কপাল ঠোঁট ছোয়ালো। ভেজা দৃষ্টিতে বলল, পৃথিবীর সব থেকে সুখী মানুষ আজ আমি। সবচেয়ে বেশি খুশি। জিএসসিতে বোর্ডে তৃতীয় হওয়ার পর এত খুশি হয়নি জীবনে। প্রথম এত খুশি লাগছে আমার। বলো তুলি, তুমি কি চাও আমার কাছে? যা চাইবে তাই পাবে, ইভেন আমার শ্বাসটাও। কি চাও তুমি? তুলি লজ্জা মিশ্রিত মুখে বলল, আপনার ভালোবাসা সারা জীবনের জন্য। নিশানের মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। এক লাফে উঠিয়ে তুলিকে কোলে তুলে নিল। তুলির পেটের দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর কানের কাছে মুখ নিয়ে টেনে টেনে বলল, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। মধ্যরাতে সম্পদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই তার কপাল কুঁচকে গেল। নিজের উপর বিরক্ত লাগা শুরু হলো। এত সুন্দর মিষ্টি একটা স্বপ্ন দেখছিল, অথচ ঘুম ভেঙে স্বপ্নের 12টা বাজিয়ে দিল। স্বপ্নে সে আর তিথি কোথাও ঘুরতে গেছে। জায়গাটা কোথায় তা মনে নেই। বাংলাদেশে কোথাও হতে পারে, আবার ফিনল্যান্ডের কোনো জায়গা হতে পারে, এক্স্যাক্ট মনে নেই। তবে এটা মনে আছে তারা একটা সমুদ্রের তীরে দাঁড়িয়েছিল। সমুদ্রের মাঝে বিশাল একটা সবুজ দ্বীপ, দ্বীপে ছোট ছোট অসংখ্য পাহাড়, পাহাড়ের গায়ে নাম না জানা সবুজ গাছ। তিথি দ্বীপটাতে যাওয়ার জন্য বায়না ধরেছিল। সবেমাত্র তিথির হাত ধরে সে কিছু একটা বলবে, তার আগে ঘুম ভেঙে গেল। হঠাৎ করে সম্পদের কখনো ঘুম ভাঙে না। অল্প বিস্তর শব্দ, তবে ঘুম ভাঙে। কিন্তু রুমে কোথাও শব্দ হচ্ছে না। তবুও সে সামান্য মাথা উঁচু করে রুমটাতে নজর বোলালো। কাচের তৈরি ছোট সিমসাম রুম। কাচের এ পাশে লম্বা লম্বা বিস্তৃত সুন্দর পর্দা ঝুলছে। রুমে আরামদায়ক উষ্ণতা, অল্প পাওয়ারের স্নিগ্ধ আলো। রুমে আলোটা চোখে পড়লে শান্তি শান্তি অনুভূতি জন্মে। ফিনল্যান্ডের এই রুমটাতে সম্পদ একাই থাকে। সম্পদের চোখের সামনে তিথির চেহারা ভাসছে। চলে আসার দিন এয়ারপোর্টে তিথি সে অফ করতে এসেছিল এবং সম্পদকে অবাক নামক পাহাড়ের শীর্ষ চূড়ায় তিথি হাওমাও করে কান্না শুরু করেছিল। তাকে জড়িয়ে ধরে তিথির বাচ্চাদের মতো সে কি কান্না! মনটা বিষিয়ে উঠল সম্পদের। তিথিকে রেখে, পরিবার রেখে এই বিদেশ বিভুঁইয়ে তার দিনগুলো কাটছে না। সবেমাত্র 21 দিন হলো এসেছে, এখনও মাস 2-এর বেশি থাকতে হবে। কি যে এক যন্ত্রণা! বাকি রাতটুকু আর ঘুম আসবে না। সে উঠে পড়ল। ওয়াশরুমে ঢুকে সে চোখে মুখে পানি ছেটালো। বের হয়ে পার্টিকুলার চালু করলো। এখন গরম গরম 1 কাপ কফি খাবে আর তিথির ছবি দেখে বাকি রাতটুকু কাটিয়ে দেবে। কফি হাতে বিছানায় বসতে ফোন ভাইব্রেট হওয়া শুরু করলো। চিন্তিত হয়ে ফোনটা হাতে নিতে বুকের ভিতরে একটা ভয় জেঁকে বসলো। লং ডিস্টেন্সের কল করেছে বাংলাদেশ থেকে তার শ্বশুরমশাই সিদ্দিকুর রহমান। দ্রুত ফোন রিসিভ করে কানে ধরল সম্পদ। তার মনে একগাদা প্রশ্নেরা এসে জড়ো হচ্ছে। পরিবারে কারো কিছু হলো না তো? তিথি ঠিক আছে তো? সে উত্তেজিত কণ্ঠে বলল, হ্যালো বড় বাবা, কি হয়েছে? আপনারা সবাই ঠিক আছেন তো? আতঙ্কে সম্পদ সালাম দিতে ভুলে গেলেও অফিস থেকে সিদ্দিকুর রহমান হাসতে বললেন না। তিনি হাসি হাসি কণ্ঠে বললেন, এত ভয় পাওয়ার কিছু নেই বাবা, সবাই ভালো আছে। সম্পদ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল,
সবসময় আতঙ্কে থাকি বড় বাবা, ভয় হয় না জানি কার কি হয়ে গেল। ভয় তুমি পরে পেলেও চলবে, আপাতত আমি একটা গিফট পাঠিয়েছি তোমার জন্য ইয়াং ম্যান। সম্পদ হাসল। তিথির ভালোবাসা পাওয়ার জন্য তার শ্বশুরমশাই অনেক সাহায্য করেছেন তাকে। দূরত্বের বিষয়টা তিনি তাকে বলেছিল কিছু জিনিসের মর্যাদা আমরা ততক্ষণ বুঝি না যতক্ষণ জিনিসটা আমাদের হাতের নাগালে থাকে, চোখের সামনে থাকে, কষ্ট না করেই পাওয়া যায়। কিন্তু ওই জিনিসটা যখন সহজলভ্যতা হারায়, চট করে পাওয়া যায় না, তার অভাববোধের সৃষ্টি হয়, তখন তার প্রতি ভালোবাসা জন্মে। আমরা যত্নশীল হই জিনিসটার প্রতি, নিজের সবটা দিয়ে জিনিসটা আগলে রাখার চেষ্টা করি যেন পুনরায় হারিয়ে না ফেলি। তুমি এক কাজ করো সম্পদ, তিথির থেকে নিজের দূরত্ব বাড়িয়ে দাও। তিথি বুঝতে পারবে সে অবহেলায় কি হারাচ্ছে। তার উপদেশ কাজে লেগেছে। দূরত্ব সৃষ্টিতে তার প্রতি তিথির ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। সম্পদ হাসিমুখে বলল, বড় বাবা ধন্যবাদ, আমি অবশ্যই গিফটটা যত্নে রাখবো। যত্নে রাখতে হবে ইয়াংম্যান, যত্নে রাখার জন্যই তোমাকে দিয়েছি। এখন কষ্ট করে নিচে নামো। গিফটটা পার্সেল করে তোমার দরজা অবধি পৌঁছে গেছে, এখন তাকে যত্ন রাখার দায়িত্ব তোমার। বড় বাবা এত রাতে পার্সেল এসে পৌঁছেছে, এটা কিন্তু আমি সকালেও নিতে পারতাম। তুমি খুব দ্রুত নিচে যাও তো, আমি রাখছি ইয়াংম্যান, ভালো থেকো। গিফটটার যেন অযত্ন না হয়। কল কেটে গেল। সম্পদ কফির কাপে একটা ছোট চুমুক দিয়ে নামিয়ে রাখলো। উঠে দরজার কাছে গিয়ে সে আবার ফিরে এলো। বাইরে প্রচুর শীত। সিল ফ্যাক্টর নিয়ে তাপমাত্রা শূন্যের নিচে। সে গরম জ্যাকেটটা গায়ে জড়ালো, উলের মাফলারটা গলায় পেঁচিয়ে বের হলো। বাইরে কয়েক ইঞ্চি করে বরফ জমেছে। সকাল না হওয়া পর্যন্ত এই বরফ গলবে না। সে সাবধানে পা ফেলে কয়েক পা এগোতে বরফের মধ্যে একটা নারী মূর্তি নজরে এলো। রাস্তার সোনালি হলুদ আলো মেয়েটার গায়ের উপর পড়েছে। মুখটা অস্পষ্ট। শুনশান রাস্তায় এত রাতে একটা মেয়েকে দেখে সম্পদ ভয় পেল। আরও কয়েক পা এগোতে তার পা থেমে গেল। মেয়েটার মুখ স্পষ্ট হয়েছে এবং সেই মুখটা তার অতি পরিচিত একজনের মুখের সামনে পুরোটাই মিলে যায়। বাইরের হিমশীতল পরিবেশে সম্পদের শরীর দিয়ে কুল কুল করে ঘাম বের হলো। সে ইংরেজি বলে অস্ফুট স্বরে খাঁটি বাংলায় বলে ফেলল, কে কে ওখানে? মেয়েটির নিচের দিকে তাকিয়ে পা টিপে টিপে বরফের উপর দিয়ে এগিয়ে আসছে। সম্পদের ভয়ার্ত ছাপের উপরে সে ভর করলো বিস্ময়। মেয়েটি হুবহু তিথির মতো দেখতে। একই তিথি? সেটা কি করে সম্ভব? ততক্ষণে মেয়েটা তার কাছে চলে এসেছে। কালো কোটের পকেটে ঢুকিয়ে রাখা ডান হাতটা বের করে সম্পদের দিকে বাড়িয়ে দিল। মেয়েটি সুনিপুণভাবে ব্রিটিশ অ্যাকসেন্ট ঝরঝর ইংরেজিতে বলল, আমার হাতটা একটু ধরো তো, বরফের উপর দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছে। সম্পদ সব কিছুর তালগোল পাকিয়ে ফেলেছে। সে হিসাব মেলাতে পারছে না। তার সামনের এই মেয়েটি কি তিথি? তার স্ত্রী তিথি? তার ভালোবাসা তিথি? তিথি তো, কিন্তু ইংরেজিতে কথা বলছে কেন? মেয়েটার কপাল কুঁচকে গেল। সম্পদের দিকে চেয়ে বিরক্তি ঝরা কণ্ঠে এবার স্পষ্ট বাংলায় বলল, হ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? হাতটা ধরো তো। এই বরফে একবার পা ফুসকে পড়ে গেলে নির্ঘাত হাড়গোড় টুকরো টুকরো হয়ে যাবে। সম্পদের আবার মাথা ঘুরতে শুরু করলো। তিথি তো তাকে আপনি আপনি করে কথা বলে। সন্ধ্যার সময় তার তিথির সাথে কথা হয়েছিল এবং তখন সে আপনি আপনি করে কথা বলেছিল। তিথির উপরে মেয়ে তুমি করে কেন বলছে? সরাসরি তুমি করে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।